15 অক্টোবর 2021 মধ্যপ্রদেশের ভোপাল শহরের কোলার এলাকা। ঘড়িতে তখন ঠিক রাত 9টা। চারিদিকে তখন দুর্গাপুজোর উৎসবের আমেজ। মণ্ডপে মণ্ডপে ঢাকের শব্দ আর মানুষের ভিড়। কিন্তু এই উৎসবের মাঝেই 24 বছর বয়সী মেকআপ আর্টিস্ট নয়না পাসওয়ানের ফোনে হঠাৎ একটি কল আসে। কলটি স্থায়ী হয়েছিল মাত্র 3 মিনিট 27 সেকেন্ড। ফোনের ওই পাশ থেকে আসা সেই সংক্ষিপ্ত কথাটুকুই যেন বদলে দিল সবকিছু। ঘর থেকে বেরোনোর সময় নয়না তার মাকে শুধু এতটুকুই বলেছিল, মা আমি বাইরে ঘুরতে যাচ্ছি, ফিরতে একটু রাত হবে। কিন্তু সেই রাত গড়িয়ে যখন মধ্যরাত হলো, তখনও নয়নার ফেরার কোনো চিহ্ন দেখা গেল না। মা মায়াদেবী ভাবলেন হয়তো ভিড়ের মধ্যে নেটওয়ার্কের সমস্যা বা কোনো বন্ধুর বাড়িতে আটকা পড়ে গেছে। কিন্তু সময় যত বাড়তে থাকলো, মায়ের মন আর মানতে চাইল না। পরদিন 16 অক্টোবর সকাল হতেই দিশেহারা পরিবার ছুটে গেল কোলার থানায়। পুলিশের কাছে কাতর আর্তনাদ করে মা বললেন, স্যার আমার মেয়েটা কাল রাত থেকে নিখোঁজ। ওর ফোনটাতেও ফোন লাগছে না। ও কোথায় আছে আমি জানি না। অবশ্যই এই কথার উপরে ভিত্তি করে পুলিশ এটাকে সাধারণ নিখোঁজ ডায়েরি হিসাবে নিল। কিন্তু নিখোঁজ ডায়েরি হিসাবে নিলেও বিকালের দিকে ভোপালের পিপলস মলের পাশ থেকে আসা একটি খবর পুরো তদন্তের মোড় ঘুরিয়ে দিল। রাস্তার ধারে দাউ দাউ করে জ্বলছে একটি পরিত্যক্ত স্কুটি। এই তথ্য পাওয়ার পর পুলিশ যখন প্রথমে সেখানে পৌঁছালো, তখন পুলিশের প্রথম কাজই ছিল আগুনের ওই লেলিহান শিখার হাত থেকে স্কুটির নাম্বার প্লেটটি উদ্ধার করা এবং এর মালিককে খুঁজে বার করা। যখন পুলিশ সেই পোড়া নাম্বার প্লেটের মাধ্যমে মালিকের তথ্য যাচাই করার চেষ্টা করলো, তখন তদন্তকারী অফিসারদের সামনে আসা তথ্যটি তাদের রীতিমতো অবাক করে দিল। কারণ সেই স্কুটিটি আর অন্য কারোর ছিল না, সেটি ছিল স্বয়ং নিখোঁজ হয়ে যাওয়া সেই মেয়েটির, অর্থাৎ নয়না পাসওয়ানের। এরপরে পরিবারের কাছে যখন এই খবর পৌঁছালো, এই খবর শুনে সবার বুক কেঁপে উঠল। কারণ এটি আর 5টা সাধারণ নিখোঁজ হওয়ার মতো ঘটনা তখন ছিল না। এটি ছিল এক গভীর ষড়যন্ত্রের শুরু। প্রিয় দর্শক, কে ছিল সেই রহস্যময় ব্যক্তি যে নয়না পাসওয়ানকে রাত 9টার সময় কল করেছিল? আর কেনই বা মাঝ রাতে নয়নাকে ঘর ছাড়তে হয়েছিল? আর কেনই বা তার নিজের শখের স্কুটি রাস্তার ধারে ওভাবে পুড়তে দেওয়া হলো? প্রিয় দর্শক, দেখতে দেখতে আমাদের এই ছোট্ট পথ চলা আজ অনেক বড় হয়ে গেছে। আজ আমরা 5000 সদস্যের এক বিশাল পরিবার। সত্যি কথা বলতে আপনাদের এই ভালোবাসা আর পাশে থাকা দেখে আমার ভীষণ ভালো লাগছে। আজ আমাদের এই ছোট্ট পরিবারটি যেখানে এসে দাঁড়িয়েছে, তার সবটুকুই সম্ভব হয়েছে আপনাদের জন্য। আপনারা যেভাবে প্রতিটা ভিডিওতে আমাকে সাপোর্ট করেছেন, তার জন্য আমি আপনাদের কাছে কৃতজ্ঞ। আমি চাই আমাদের এই বন্ধন যেন আরও মজবুত হয়। আপনারা এভাবেই আমাদের চ্যানেলের সঙ্গে জুড়ে থাকুন, যাতে আমরা খুব দ্রুত 10,000 সদস্যের সেই বিশাল টার্গেটটিও পূরণ করে ফেলতে পারি। অবশ্য আপনাদের ভালোবাসা থাকলে সেই দিন আর বেশি দূরে নেই। তো যাই হোক, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এভাবে পাশে থাকার জন্য। তো চলুন এবার আমরা মূল আলোচনায় ফিরে যাই। এই ঘটনা সামনে আসার পর পুলিশের কাছে এখন এই কেসটি আর 5টা সাধারণ নিখোঁজ ডায়েরির মতো ছিল না। মুহূর্তের মধ্যেই এটি একটি অত্যন্ত জটিল এবং রহস্যময় অপরাধের দিকে মোড় নিল। তদন্তকারী অফিসারদের মনে তখন একটাই বড় প্রশ্ন ঘুরপাক খেতে শুরু করল। যদি কোনো মেয়ে নিজের ইচ্ছায় কোথাও পালিয়ে যায়, তবে তার নিজের শখের স্কুটি এভাবে জনমানবহীন রাস্তার ধারে উড়িয়ে দেওয়া হবে কেন? সাধারণত কেউ আড়ালে যেতে চাইলে নিজের পরিচয় বা ব্যবহারের জিনিস সাথে রাখার চেষ্টা করে, কিন্তু এখানে তো প্রমাণ লোপাটের একটা স্পষ্ট প্রমাণ দেখা যাচ্ছে। পুলিশের মনে এখন একটাই আশঙ্কা দানা বেঁধেছিল, যে স্কুটির চিহ্ন এভাবে মিটিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে, সেই মেয়েটি অর্থাৎ নয়না নিজে এখন কোথায়? সে কি আদেও এখনো বেঁচে আছে, নাকি এই আগুনের আড়ালে লুকিয়ে আছে কোনো ভয়ঙ্কর পরিণতি? এই একটি সূত্রই এখন পুলিশকে এক গভীর রহস্যের দিকে ঠেলে দিল। তদন্তের এই পর্যায়ে পুলিশের কাছে এটা দিবালোকের মতো পরিষ্কার হয়ে গেল যে এটি কোনো সাধারণ নিখোঁজ হওয়ার ঘটনা নয়। নয়নার স্কুটি পুড়িয়ে দেওয়ার ধরন দেখে অভিজ্ঞ পুলিশ অফিসাররা বুঝেছিলেন এর পিছনে অত্যন্ত ঠান্ডা মাথার কোনো পরিকল্পনা কাজ করছে। আর এই রহস্যের জট খুলতেই পুলিশ প্রথমেই নয়নার কল ডিটেলস অর্থাৎ সিডিআর রিপোর্ট বের করার সিদ্ধান্ত নেয়। এবং সিডিআর রিপোর্ট বের করার পর রিপোর্টটি হাতে আসতেই পুলিশের নজরে পড়ে এক বিশেষ মোবাইল নাম্বার। দেখা যায় ঘর থেকে বেরোনোর ঠিক কয়েক মিনিট আগে নয়না শেষবারের মতো কথা বলেছিলেন
রজত নামে একটি ছেলের সঙ্গে। সেই 3 মিনিট 27 সেকেন্ডের কথাটুকুই ছিল নয়নার ফোনের শেষ সক্রিয় কথোপকথন। তবে কল রেকর্ড ঘেঁটে একটি অদ্ভুত তথ্য পাওয়া যায়। রাজতের সঙ্গে নয়নার যে খুব নিয়মিত কথা হতো তা কিন্তু নয়, তাদের মধ্যে যোগাযোগ হতো মাঝে মধ্যেই। তাহলে সেই বিশেষ রাতে এমন কি জরুরি কথা হয়েছিল যার জন্য নয়নাকে তড়িঘড়ি সব কাজ ফেলে ঘর ছাড়তে হলো? আর এই রজত আসলে কে এবং তার সঙ্গে নয়নার সম্পর্কটাই বাকি, সেটা আমি আপনাদের একটু পরেই বিস্তারিত বলছি। এই নামটা মনে রাখবেন। তদন্তকারী অফিসারদের মনে এখন হাজারটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। যে রাজতের সঙ্গে কথা হয়েছে ঠিক আছে, কিন্তু প্রশ্ন হলো নয়না এখন কোথায়? সে কি সুস্থ আছে? এই উত্তর খুঁজতেই পুলিশ এবার নয়নার ফোনের শেষ টাওয়ার লোকেশন ট্র্যাক করতে শুরু করলো। আর ঠিক তখনই পুলিশের সামনে আসে একটি হাড় হিম করা তথ্য। দেখা যায় সেই গভীর রাতে নয়নার ফোনের লাস্ট লোকেশন ছিল শহর থেকে প্রায় 60 কিলোমিটার দূরে একটি নির্জন মন্দিরের কাছে। তখন পুলিশ ভাবতে শুরু করলো, শহরের কোলাহল ছেড়ে মাঝরাতের অন্ধকারে এত দূরে ওই মন্দিরে নয়না কিভাবে পৌঁছালো? সে কি নিজের ইচ্ছায় সেখানে গিয়েছিল, নাকি তাকে ভুল বুঝিয়ে কোনো মরণ ফাঁদে তাকে টেনে নিয়ে যাওয়া হয়েছিল? পুলিশের কপালে এখন চিন্তার ভাঁজ, কারণ এই একটি সূত্রই এখন পুরো তদন্তের মোড় একটা অজানা অন্ধকারের দিকে ঘুরিয়ে দিল। অবশ্য তদন্তের এক পর্যায়ে পুলিশ বুঝতে পারল যে কেবল কল রেকর্ড আর টাওয়ার লোকেশন দিয়ে ঘরে বসে থাকলে এই রহস্যের সমাধান হবে না। সময় যত বয়ে যাচ্ছিল নয়নার জীবন নিয়ে আশঙ্কা ততই বাড়ছিল। তাই আর এক মুহূর্ত দেরি না করে কোলার থানার পুলিশ একটি বিশেষ টিম গঠন করে এবং নয়নার বাবা ও মাকে সঙ্গে নিয়ে সেই রহস্যময় লোকেশনের উদ্দেশ্যে রওনা হয়। তারিখটা ছিল 17 অক্টোবর 2021। সকালের আলো ফোটার আগেই পুলিশ ভোপাল থেকে প্রায় 60 কিলোমিটার দূরে সলকনপুর মন্দিরের দিকে যাত্রা শুরু করে। পুলিশের মনে তখন একটাই চিন্তা, গত 15 তারিখ থেকে নয়না যদি এই জনমানবহীন এলাকায় এসে থাকে তবে তার চিহ্ন কোথাও না কোথাও নিশ্চয়ই রয়ে গেছে। এবং মন্দিরের কাছাকাছি পৌঁছানোর পর পুলিশ আর এক মুহূর্ত সময় নষ্ট করে। তারা নয়নার ছবি হাতে নিয়ে মন্দিরের চারপাশের দোকানদার, পথচারী এবং স্থানীয় মানুষজনের কাছে জিজ্ঞাসাবাদ শুরু করে। নয়নার বাবা মাও পাগলের মতো মেয়ের ছবি দেখিয়ে সবার কাছে জানতে চেয়েছিলেন, কেউ কি দেখেছেন আমার মেয়েকে? এই পোশাক পরা মেয়েটি কি এখানে এসেছিল? কিন্তু ঘন্টার পর ঘন্টা হন্যে হয়ে খোঁজার পরেও কারো কাছ থেকে কোনো সূত্র মিলল না। কেউ তাকে দেখেনি এবং কিছুই শোনেনি। একরাশ হতাশা আর শূন্যতা নিয়ে যখন পুলিশের দলটি ফিরে আসার কথা ভাবছিল, ঠিক তখনই তদন্তকারী অফিসারদের মনে একটা শেষ আশার আলো উকি দিল। যদিও সরাসরি কেউ নয়নার দেখার কথা স্বীকার করেনি, কিন্তু পুলিশের অভিজ্ঞ মন বলছিল মানুষ হয়তো ভুল করতে পারে, কিন্তু প্রযুক্তি নয়। তারা ঠিক করলেন এই এলাকার আশেপাশে যতগুলো সিসিটিভি ক্যামেরা আছে তার সবকটি ফুটেজ তারা খতিয়ে দেখবে। প্রিয় দর্শক, আপনাদের কি মনে হয় সেই ফুটেজেই কি লুকিয়ে ছিল নয়নার হারিয়ে যাওয়ার শেষ রহস্য? চলুন দেখে নেওয়া যাক। পুলিশ আর এক মুহূর্ত সময় নষ্ট না করে সলকনপুর মন্দিরের আশেপাশে এবং ঢোকার রাস্তার যতগুলো সিসিটিভি ক্যামেরা ছিল তার সবকটি ফুটেজ তারা সংগ্রহ করলো। শুরু হলো কয়েক ঘন্টার শ্বাসরুদ্ধ এক পরীক্ষা। গভীর মনোযোগ দিয়ে ফ্রেমের পর ফ্রেম খতিয়ে দেখতে শুরু করলেন তদন্তকারী অফিসাররা। তাদের সাথে বসেছিলেন নয়নার বিধ্বস্ত বাবা মাও। এরপরে হঠাৎ করেই মনিটরের পর্দায় একটি দৃশ্য দেখে সবার চোখ আটকে গেল। সিসিটিভি ফুটেজে দেখা গেল সেই রাতের অন্ধকারে মন্দিরের চত্বরে দুজন মানুষ হেঁটে বেড়াচ্ছে। তার পোশাক আর হাঁটার ধরন দেখে বাবা মা মুহূর্তেই চিনে নেয় যে এটা তাদের মেয়ে নয়না। কিন্তু তার ঠিক পাশেই হাঁটছিল এক যুবক, কিন্তু তার মুখটা ঠিক বোঝা যাচ্ছিল না। ফুটেজে দেখা যাচ্ছিল তারা কোনো তাড়াহুড়ো করছিল না, বরং বেশ স্বাভাবিকভাবেই মন্দিরের করিডোর দিয়ে এগিয়ে যাচ্ছিল। ঠিক সেই মুহূর্তেই নয়নার বাবা মা চিৎকার করে উঠলেন। তারা লক্ষ্য করলেন স্ক্রিনে থাকা সেই যুবকটির গলার দিকে, কারণ সেই যুবকটির গলায় একটি গামছা জড়ানো রয়েছে। আর এই একটি ছোট্ট সূত্রই যেন আগ্নেয়গিরির মতো ফেটে পড়ল। নয়নার বাবা মা পুলিশকে বললেন, স্যার, আমরা এই ছেলেটিকে চিনি, ও আমাদের পরিচিত। তারা পুলিশকে সেই যুবকের নাম জানালেন। তবে সেই যুবক আর কেউ ছিল না, সেই যুবক ছিল স্বয়ং রজত, যাকে নয়নার ফোন রেকর্ড খতিয়ে দেখার সময় পাওয়া যায় এবং যার সঙ্গে নয়নার শেষবার কথা হয়েছিল।
এই দৃশ্য দেখার পর পুলিশের কাছে এখন পুরো ছবিটা পরিষ্কার হতে শুরু করেছে যে রজতকে তারা আগে কেবল একজন সাধারণ পরিচিত বা মাঝে মধ্যে কথা বলা বন্ধু হিসাবে ভেবেছিল, সে যে সেই রাতে সশরীরে নয়নার সঙ্গে শহর থেকে 60 কিলোমিটার দূরে এই নির্জন মন্দিরে উপস্থিত ছিল, তার অকাট্য প্রমাণ এখন পুলিশের হাতে। সিসিটিভি ফুটেজের সেই গামছা জড়ানো যুবকটি যে এই রহস্যের মূল চাবিকাঠি আর বুঝতে বাকি রইল না। তারা বুঝতে পারলেন এই মন্দিরে আর সময় কাটিয়ে লাভ নেই, আসল অপরাধী বা প্রধান সন্দেহভাজনকে এখন চিহ্নিত করা গেছে। তাই তারা আর বেশি দেরি না করে দ্রুত থানায় ফিরে আসার সিদ্ধান্ত নিলেন যাতে রজতকে জালে তোলা যায়। এরপরে সলকনপুর মন্দিরে সেই সিসিটিভি ফুটেজে সেই অকাট্য প্রমাণ দেখার পর পুলিশ আর এক মুহূর্ত সময় নষ্ট করল না। তারা দ্রুত ফিরে এলো স্থানীয় থানায়। এখন তাদের সামনে লক্ষ্য একটাই, সেই গামছা জড়ানো যুবক অর্থাৎ রজতকে হেফাজতে নেওয়া। এরপরে পুলিশের একটি বিশেষ টিম রজতের বাড়ির উদ্দেশ্যে রওনা হয় এবং জিজ্ঞাসাবাদের জন্য তাকে সরাসরি থানায় তুলে আনে। বলে রাখা ভালো, রজত এলাকার বেশ প্রভাবশালী একজন ব্যক্তি ছিল এবং একটি শক্তিশালী রাজনৈতিক সংগঠনের সঙ্গে যুক্ত ছিল। তবে আমাদের এই তদন্তের মূল উদ্দেশ্য কোনো রাজনৈতিক বিচার নয়, বরং অপরাধের সত্যতা খুঁজে বের করা। অর্থাৎ তাই সেই রাজনৈতিক পরিচয় প্রকাশ করা এখানে সঠিক হবে না। কিন্তু তার এই সামাজিক প্রতিপত্তি থাকা সত্ত্বেও পুলিশ কিন্তু তাদের দায়িত্ব পালনে কোনো আপোষ করেনি। থানা এনে রজতকে যখন মুখোমুখি বসানো হলো তখন তার চোখে মুখে ছিল এক অদ্ভুত আত্মবিশ্বাস। প্রথম দিকে পুলিশ যখন নয়নার নিখোঁজ হওয়ার ব্যাপারে তাকে জিজ্ঞাসাবাদ শুরু করল, রজত সবকিছুই একেবারে আকাশ থেকে পড়ার মতো অস্বীকার করতে লাগলো। সে খুব ঠান্ডা মাথায় দাবি করলো নয়নার ব্যাপারে সে কিছুই জানে না, এমনকি সেই রাতে সে কোথায় ছিল বা কি করছিল এবং তার সাথে নয়নার কোনো সম্পর্কও নেই। সে বারবারই নিজেকে নির্দোষ প্রমাণ করার চেষ্টা করছিল এবং পুলিশের প্রতিটি প্রশ্নকেই এড়িয়ে যাচ্ছিল। কিন্তু তদন্তকারী অফিসাররা যখন তাদের সেই আসল প্রমাণগুলো রাখলেন, অর্থাৎ অফিসাররা যখন টেবিলের উপর একে একে নয়নার কল ডিটেলস এবং সেই রাতে রজতের মোবাইলের টাওয়ার লোকেশন এবং সবশেষে সলকনপুর মন্দিরের সেই সিসিটিভি ফুটেজটি তার সামনে রাখলেন, যেখানে স্পষ্ট দেখা যাচ্ছিল গলায় গামছা জড়িয়ে সে নয়নার পাশেই হাঁটছে। এই দৃশ্য দেখার পর রজতের পায়ের তলার মাটি সরে গেল। এতক্ষণ যে আত্মবিশ্বাস নিয়ে সে কথা বলছিল, মুহূর্তের মধ্যে তা চুরমার হয়ে গেল। ফুটেজে নিজের প্রতিচ্ছবি দেখে রজতের মুখ ধীরে ধীরে বন্ধ হয়ে এলো। পালানোর কোনো আর পথ নেই বুঝে সে মাথা নিচু করে বসে রইল। অকাট্য প্রমাণ ও তথ্যের চাপে পড়ে শেষ পর্যন্ত রজতের মৌনতা ভাঙতে বাধ্য হল এবং এক এক করে সেই রাতের সব ভয়ঙ্কর সত্যি পুলিশের সামনে উগরে দিতে শুরু করল। শুরু হলো এক নৃশংস ঘটনার স্বীকারোক্তি। রজত এবং নয়নার এই সম্পর্কের শুরুটা ছিল অনেকটা সাধারণ গল্পের মতো, কিন্তু তার পরিণতি যে এতটা ভয়াবহ হবে তা কেউ কল্পনাও করতে পারেনি। প্রিয় দর্শক, চলুন জেনে নেওয়া যাক কিভাবে এই দুজনের পরিচয় এবং প্রেম থেকে পরিণয় পর্যন্ত যাত্রা শুরু হয়েছিল। নয়না পাসওয়ান কাজের সূত্রে প্রায় ভোপালের নারিয়ালখেরা এলাকায় আসা যাওয়া করতেন। সেই এলাকাতেই যাতায়াত ছিল রজত কেতোয়াসের, যে স্থানীয় রাজনীতি এবং সামাজিক সার্কেলে বেশ পরিচিত মুখ ছিল। আর সেখান থেকেই তাদের প্রথম দেখা, তারপর আলাপ এবং ধীরে ধীরে গভীর বন্ধুত্ব, এবং এই বন্ধুত্ব একসময় প্রেমের রূপ নেয়। শুরুতে সবকিছু বেশ রঙিন বলে মনে হচ্ছিল। রজত আর নয়না দুজনেই নিজেদের মতো করে জীবন কাটাতে চাইছিলেন, কিন্তু এই সম্পর্কের ভিতরে প্রথম থেকেই একটা অদৃশ্য ফাটল ছিল। রজত ছিল প্রচণ্ড রক্ষণশীল এবং নিয়ন্ত্রণকামী মানসিকতার মানুষ, অন্যদিকে নয়না ছিলেন আধুনিক এবং স্বাবলম্বী। তিনি নিজেকে একজন বিউটিশিয়ান হিসাবে নিজের ক্যারিয়ার গড়তে চেয়েছিলেন, কিন্তু রজত মনে মনে নয়নার এই বাইরের কাজ করা বা স্বাধীন চেতনা হওয়াটা একদমই পছন্দ করত না। অবশ্য সেই সময়ে প্রেমের টানে নিজের আসল রূপটা সে সুকৌশলে লুকিয়ে রেখেছিল। নয়নার প্রতি তার এই তথাকথিত ভালোবাসা একসময় এতটাই জেদি হয়ে উঠেছে 2021 সালের মার্চ মাসে ভোপালের একটি মন্দিরে তারা তড়িঘড়ি বিয়ে করে ফেলে। এই বিয়েতে পরিবারের পূর্ণ সমর্থন ছিল না বললেই চলে। অবশ্য পরে নয়নার বাবা অভিযোগ করেছিলেন যে তার মেয়েকে অনেকটা ব্ল্যাকমেল করেই এই বিয়েতে বাধ্য করা হয়েছিল। তো যাই হোক, বিয়ের পর সংসার শুরু হতেই রজতের আসল চেহারাটা বেরিয়ে আসতে শুরু করে। তার দাবি ছিল একটাই, নয়নাকে বিউটি পার্লারের কাজ ছেড়ে দিয়ে 4 দেওয়ালের মাঝে আটকে থেকে শুধু ঘর সামলাতে হবে। কিন্তু নিজের আত্মসম্মান আর ক্যারিয়ার বিসর্জন দিতে রাজি ছিলেন না নয়না।
তবে এই দ্বন্দ্ব বাড়তে বাড়তে বিয়ের মাত্র কয়েক মাসের মধ্যেই তাদের ঝগড়া অসহনীয় পর্যায়ে পৌঁছে যায়। পরিস্থিতি এতটাই খারাপ হয়ে যায় যে রজত নিজের স্ত্রীর বিরুদ্ধেই কেস করে বসে। এরপরে শেষ পর্যন্ত অতিষ্ঠ হয়ে নয়না শ্বশুর বাড়ি ছেড়ে নিজের বাপের বাড়িতে ফিরে আসেন। কিন্তু রজত এই পরাজয় মেনে নিতে পারেনি। তার মাথায় তখন একটাই জেদ চেপে বসেছিল, যে মেয়ে আমার কথা শুনল না, আমি তাকে অন্য কারোর হতে দেব না। নয়না যখন শ্বশুর বাড়ি ছেড়ে নিজের বাপের বাড়িতে ফিরে এলেন, তখন থেকেই রাজতের আসল রূপটা আরো ভয়াবহ হয়ে উঠতে শুরু করে। বিয়ের পর যে নিয়ন্ত্রণ সে তাকে সরাসরি করতে পারত, নয়না দূরে চলে যাওয়ায় সেই নিয়ন্ত্রণ হারানোর ভয় তাকে কুরে কুরে খেতে থাকে। এদিকে বাপের বাড়িতে থাকার সময় নয়না আবার নিজের পায়ের তলার মাটি শক্ত করতে শুরু করেন। তিনি তার বিউটিশিয়ান হিসাবে কাজ করার বা মেকআপ প্রজেক্টগুলো পুরোপুরি মনোযোগ দিয়ে কাজ করছিলেন। তিনি চেয়েছিলেন রজতের সেই দমবন্ধ করা পরিবেশ থেকে বেরিয়ে নিজের একটা পরিচয় গড়তে, কিন্তু রজত তাকে শান্তিতে থাকতে দেয়নি। সেই সময়ে রজত নয়নাকে প্রতিদিন ফোন করে তাকে মানসিক হেনস্থ করত। সে কোনোভাবেই মেনে নিতে পারছিল না যে নয়না তাকে ছেড়ে দিব্যি নিজের কাজ করে স্বাবলম্বী হচ্ছে। রজত প্রায় তাকে ফোন করে চিৎকার করত, কেন সে পার্লারে যাচ্ছে, কেন সে মেকআপের কাজ করছে, কেন সে সামাজিকভাবে এভাবে মেলামেশা করছে মানুষের সঙ্গে। সবচেয়ে ভয়ঙ্কর বিষয়টা ছিল রজতের ব্ল্যাকমেল করার প্রবণতা। সে নয়নাকে হুমকি দিত যে যদি সে সংসার করতে ফিরে না আসে, তবে তাদের কিছু ব্যক্তিগত মুহূর্তের ছবি বা ভিডিও ইন্টারনেটে ফাঁস করে দেবে। সে সবসময় চাইতো নয়নাকে সামাজিকভাবে কলঙ্কিত করতে, যাতে নিরুপায় হয়ে নয়না আবার তার কাছেই ফিরে যায়। আর এদিকে নয়না যখন হুমকিতেও মাথা নত করেননি, তখন রজত আইনি প্যাচ শুরু করে এবং উল্টে নয়নার বিরুদ্ধেই আবারও একটি কেস করে বসে। আসলে বাপের বাড়িতে থাকার এই সময়টুকুতে নয়না যতই নিজের স্বাধীনতা খুঁজছিল, রজত ততই ডিজিটাল আর মানসিক উপায়ে তাকে বন্দি করার চেষ্টা করছিল। এই অস্থিরতা আর জেদ থেকেই রজত বুঝতে পারছিল নয়নাকে সহজে দমানো যাবে না। আর ঠিক সেই চরম আক্রোশ থেকেই সে 15ই অক্টোবরের সেই মরণ ফাঁদটি পেতেছিল। এবার আসে ঘটনার সেই ভয়ঙ্কর রাত, অর্থাৎ 15ই অক্টোবর 2021। ভোপালের আকাশ তখন উৎসবের আলোয় ঝলমল করছিল ঠিকই, কিন্তু নয়নার জীবনে ঘনিয়ে আসছিল এক চরম অন্ধকার। রাত ঠিক 9টা। নয়না তখন নিজের ঘরেই ছিলেন, হয়তো পরের দিনের কোনো ব্রাইডাল মেকআপের কাজের প্রস্তুতি নিচ্ছিলেন। ঠিক সেই সময় তার ফোনে একটি কল আসে। স্ক্রিনে ভেসে ওঠে সেই চেনা নাম, রজত। 3 মিনিট 27 সেকেন্ডের সেই দীর্ঘ কথোপকথন, যেটা শুরুতেই আমি আপনাদেরকে বলেছি। কিন্তু রজতের গলার স্বরে সেই রাতে কোনো রাগ ছিল না, বরং ছিল এক অদ্ভুত মায়া আর অনুশোচনা। রজত ফোনে নয়নাকে বলেছিল, অনেক তো হলো, চলো আজ মিটমাট করে নেওয়া যাক। আমি সলকনপুর মন্দিরে যাচ্ছি ভগবানের সামনে দাঁড়িয়ে আমাদের নতুন করে শুরু করার শপথ নিতে। তুমি যদি আজ না আসো, তবে আমি হয়তো নিজেকে শেষ করে দেব। রজতের এই আবেগপ্রবণ কথাগুলোই নয়নার মনের ভিতরে এক কোণে এক চিলতে আশার আলো জ্বালিয়ে দেয়। তিনি ভেবেছিলেন হয়তো রজত সত্যিই বদলে গেছে। আর এই বিশ্বাস থেকেই নয়না তড়িঘড়ি করে তৈরি হয়ে নেন। ঘর থেকে বেরোনোর সময় তার চোখে মুখে এক ধরনের অস্থিরতা আর উত্তেজনা ছিল। তার মা যখন তাকে জিজ্ঞাসা করলেন সে কোথায় যাচ্ছে, নয়না শুধু এতটুকুই বলেছিল, মা আমি একটু বাইরে যাচ্ছি, ফিরতে আজ একটু রাত হবে। এরপরে বাড়ি থেকে নিজের স্কুটি নিয়ে বেরিয়ে নয়না প্রথমে সোজা চলে যান ভোপালের কোলার এলাকায় একটি নির্দিষ্ট পয়েন্টে, যেখানে রজত তার জন্য অপেক্ষা করার কথা বলেছিল। সেখানে পৌঁছে নয়না নিজের স্কুটি এক পাশে পার্ক করে। রজত সেখানে আগে থেকেই নিজের একটি গাড়ি বা অন্য কোনো ব্যবস্থা নিয়ে প্রস্তুত ছিল। নয়না জানতেন না যে তার সাধের স্কুটিটি সেখানে রেখে যাওয়া মানেই সেটির সাথে তার শেষ দেখা। রজত তাকে বুঝিয়েছিল যে মন্দিরে যাওয়ার পথে স্কুটি নিয়ে যাওয়া নিরাপদ হবে না, তাই তারা এই গাড়িতে করে একসঙ্গেই যাবে। এরপরে নয়না সরল বিশ্বাসে নিজের স্কুটি সেখানে দাঁড় করিয়ে রজতের সঙ্গে রওনা হয় সেই অভিশপ্ত সলকনপুর মন্দিরের উদ্দেশ্যে। নয়না যখন রজতের পাশে গিয়ে বসল, তখন তার মনে ছিল নতুন করে সংসার শুরু করার স্বপ্ন। তিনি তখনও আজ করতে পারেননি যে স্কুটি তিনি মাত্র কয়েক মিনিট আগে পার্ক করে এলেন, এটি একটু পরেই দাও দাও করে জ্বলে উঠবে এবং তার অস্তিত্বের চিহ্ন মুছে ফেলে দেওয়া হবে। আর যে মানুষটির পাশে তিনি বসে আছেন, সে তাকে জীবনের এক অন্ধকার গন্তব্যের দিকে নিয়ে যাচ্ছে। এরপরে শুরু হলো শহর থেকে প্রায় 60 কিলোমিটার দূরের সেই অভিশপ্ত যাত্রা।
রাতের নির্জন রাস্তায় গাড়ি যত এগোচ্ছিল, রজত তত বেশি মায়াবী কথা বলতে শুরু করলো। সে নয়নাকে বোঝাতে চাইল যে সে পুরনো সব কথা ভুলে নতুন করে সংসার শুরু করতে চায়। এদিকে নয়নাও আবেগে ভেসে গিয়ে নিজের ভবিষ্যতের স্বপ্নগুলো শেয়ার করতে শুরু করলেন। কিন্তু এই মায়াবী কথার আড়ালে রজত আসলে মনে মনে এক হাড় হিম করা ছক কষছিল। সলকনপুর মন্দিরে পৌঁছাতে পৌঁছাতে রাত তখন প্রায় 1:30। মন্দিরে ঢোকার সময় সিসিটিভিতে তাদের যে স্বাভাবিকভাবে হাঁটতে দেখা গিয়েছিল, তার পিছনে ছিল রজতের এক গভীর অভিনয়। এই মন্দিরের শান্ত পরিবেশেই বসে তারা প্রায় 2 ঘন্টা কথা বলেন। শুরুতে কথাগুলো ইতিবাচক থাকলেও রাত যত গভীর হতে থাকলো, রজতের আসল রূপটা বেরিয়ে আসতে শুরু করলো। রজত আবার ঘুরে ফিরে সেই পুরনো কথাগুলো তুলল। তোমাকে বিউটি পার্লারের কাজ ছাড়তে হবে, তোমাকে আমার কথা মতো চলতে হবে। এই কথা শুনে নয়নাও অবাক হয়ে গেলেন। তিনি ভাবলেন যে মানুষটি একটু আগে সব মিটমাট করার কথা বলছিল, সে আবার সেই একটি নিয়ন্ত্রণকারী আচরণ করছে কেন? এই সমস্ত কথা শুনে নয়না পরিষ্কার জানিয়ে দেন, আমি নিজের পায়ে দাঁড়াতে চাই, আমি আমার কাজ ছাড়ব না। ঠিক এই কথাটি যেন রজতের ভিতরে জমে থাকা আগ্নেয়গিরিতে আগুন ধরিয়ে দিল। রাত তখন প্রায় 3:30। মন্দির থেকে বেরিয়ে তারা যখন আবার বাড়ির পথে ফিরে আসছিল, তখন গাড়ির ভিতরে শুরু হলো তীব্র ঝগড়া। রজত চিৎকার করে বলতে লাগলো, তুমি যদি আমার কথা না শোনো তবে তুমি কারোর কথাই শুনবে না। তোমাকে আমি নিজের মতো করে গড়তে চেয়েছিলাম, কিন্তু তুমি বড্ড স্বাধীন হয়ে গেছো। এরপরে নয়না যখন এই কথার প্রতিবাদ করল, তখন রজত নিয়ন্ত্রণ হারিয়ে ফেলল। তার মনে হলো যে মেয়েকে সে নিয়ন্ত্রণ করতে পারছে না, তাকে বাঁচিয়ে রাখার কোনো মানে হয় না। এরপরে গাড়িটি যখন একটি নির্জন জায়গা দিয়ে বা জঙ্গলের কাছাকাছি এসে পৌঁছালো, রজত হঠাৎ করেই গাড়ি থামিয়ে দিল। চারিদিকে ঘুটঘুটে অন্ধকার এবং জনমানবের কোনো চিহ্ন নেই। নয়না কিছু বুঝে ওঠার আগেই রজত তার উপরে চড়াও হলো। এরপরে রজত নিজের কাছে থাকা সেই ধারালো চাকু বের করে নয়নার উপর একের পর এক আঘাত করতে শুরু করলো। নয়না বাঁচার জন্য অনেক চেষ্টা করেছিল, ছটফট করেছিল, হয়তো আর্তনাদও করেছিল, কিন্তু সেই নির্জন জঙ্গলে তার চিৎকার শোনার কোনো মানুষ ছিল না, কারণ রজতের মাথায় তখন নেশা চেপে বসেছিল। এরপরে সে নয়নার শরীরে একাধিকবার আঘাত করে তার মৃত্যু নিশ্চিত করলো। এরপর প্রমাণ লোপাটের জন্য সে নয়নার নিথর দেহটি জঙ্গলের ঝোপঝাড় আর অন্ধকার জায়গা দেখে সেখানে ফেলে দিল। রজত ভেবেছিল শহর থেকে এত দূরে এক গভীর জঙ্গলে দেহটি কেউ কোনোদিন খুঁজে পাবে না, কিন্তু রজতের পরিকল্পনা এখানেই শেষ হয়নি। সে দ্রুত ফিরে এলো ভোপালের সেই জায়গায় যেখানে নয়নার স্কুটি রাখা ছিল। সে জানতো স্কুটিটি যদি উদ্ধার হয় তবে পুলিশ খুব সহজেই তার হদিশ পেয়ে যাবে। তাই সে ঠান্ডা মাথায় স্কুটিতে আগুন ধরিয়ে দিল। এরপরে সুযোগ বুঝে রজত সেখান থেকে পালিয়ে আসলো। সে ভেবেছিল আগুনের শিখা আর জঙ্গলের অন্ধকার তার সব অপরাধ ধুয়ে মুছে দেবে, কিন্তু সে জানতো না যে সিসিটিভি ফুটেজের সেই সামান্য গামছা আর প্রযুক্তির নজরদারি তাকে খুব শীঘ্রই ফাঁসিয়ে দেবে। প্রিয় দর্শক, অকাট্য প্রমাণের মুখে রজত আর বেশিক্ষণ নিজের অপরাধ চেপে রাখতে পারেনি এবং তার দেওয়া তথ্য অনুযায়ী পুলিশ সেই নির্জন জঙ্গল থেকে নয়নার ক্ষতবিক্ষত দেহটি উদ্ধার করে এবং বর্তমানে রজত তার এই নৃশংস হত্যাকাণ্ডের জন্য আদালতের নির্দেশে জেল হেফাজতে কঠোর সাজা ভোগ করছে। তবে আইন তার কাজ করলেও একটি হাসিখুশি প্রাণ অকালেই ঝরে গেল। প্রিয় দর্শক, নয়নার এই করুণ পরিণতি আমাদেরকে একটি কঠিন শিক্ষা দেয়। একটা কথা মনে রাখবেন, যে সম্পর্ক একবার ফাটল ধরে যায় সেখানে সম্মানের চেয়ে নিয়ন্ত্রণ বেশি হয়ে দাঁড়ায়। সেই সম্পর্কে দ্বিতীয়বার পা রাখার আগে 1000 বার ভাবা উচিত। আবেগের বশবর্তী হয়ে কারোর মায়াবী জালে পা দেওয়ার আগে সবসময় যাচাই করে নিন আপনার সঙ্গী আপনাকে সত্যিই ভালোবাসে নাকি নিজের সম্পত্তি মনে করে শুধু নিয়ন্ত্রণ করতে চাইছে। আপনার একটি সামান্য অসতর্ক সিদ্ধান্তই চিরতরে কেড়ে নিতে পারে আপনার জীবন। তো প্রিয় দর্শক, দেখা হবে পরের কোনো ভিডিওতে। সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, সতর্ক থাকুন এবং কাউকে বিশ্বাস করার আগে তাকে ভালোভাবে যাচাই করে নিন।